আমি আজকে দেব ব্যানার্জির সাথে কথা বলছি। ও কুয়েতে থাকে এবং একজন এআই ইঞ্জিনিয়ার। তো একটা কোম্পানির সাথেও কাজ করে এবং নতুন নতুন প্রোডাক্ট করে, যেটাতে অ্যাকচুয়ালি এআই কে মার্কেটিং কাজে লাগানো যায়। অ্যাকচুয়ালি বিজনেসের তো দুটো ইম্পর্টেন্ট দিক আছে, একটা সেলস আউটরিচ কি করে হয় সেটা আমি অ্যাকচুয়ালি আরেকটা পডকাস্ট করেছি, যে কি করে অটোমেটিক্যালি লিঙ্কডইন, ফেসবুক ইত্যাদিতে পৌঁছানো যায়, অর্থাৎ যে মেসেজটা আছে সেটা কি করে অন্যদের মেসেজ বক্সে নিয়ে যায়। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমি কাস্টমারের সাথে কি করে কানেক্ট করবো কালচারালি, অর্থাৎ আমার প্রোডাক্টটা যেটা আমার প্রোডাক্ট বা কনসেপ্ট কি করে কাস্টমারদের মনে রেজোনেট করবে। And এটা পিওর সায়েন্স নয়, এটা অ্যাকচুয়ালি প্রচুর ট্রায়াল আর এররের মধ্যে দিয়ে আসে। এখন এইটাতে নর্মালি বহুদিন এটা মানুষই কাজ করেছে এবং এখনো মানুষই কাজ করবে, কিন্তু ডেভ আজকে যেটা দেখাবে, ডিমনস্ট্রেট করবে যে এআই দিয়ে এই কাজটা কতটা ইজি হয়ে যায়। কারণ কারোর রেস্টুরেন্ট বিজনেস আছে, কারোর হ্যান্ডিক্রাফটের বিজনেস আছে, কারোর কিছু না কিছু বিজনেস আছে, কেউ ডাক্তারি করে, কেউ এইচআর, সবারই কিন্তু একটা মার্কেটিং মেসেজ সবসময় দরকার হয় যেটা মানুষের সাথে কানেক্ট করবে। তো ডেভকে আমি ওই জন্য আজকে পডকাস্টে ডেকেছি, যে ও যে এআই টুলটা বার করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি করে মানুষের মনের সাথে রেজোনেট করবে, এইরকম কি করে মানে মার্কেটিং মেসেজ। তো ডেভ, প্রথমে তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে বলো, তুমি কোথাকার ছেলে, কোথায় পড়াশোনা করেছো, কি করে কুয়েতে গেলে, তোমার ক্যারিয়ার ট্র্যাজেক্টরি কি? নিশ্চয়ই স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এই পডকাস্টে। আর নমস্কার সবাইকে, আপনার ভিউয়ার্সদের। আর আমার ব্যাকগ্রাউন্ড স্যার, আমি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট। 2009 সালে গ্রাজুয়েশন, সেখান থেকে কেরিয়ার স্টার্ট হয় স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এবং এমবেডেড সিস্টেম থেকে। তো কিন্তু একটু আগে কথা বলতে গেলে আমি মানে ক্লাস 6 থেকে প্রোগ্রামিং, কম্পিউটার সেই সব নিয়ে মানে আমার কাছে মানে ওই ফ্যাসিলিটিসটা চলে আসে আমার ফ্যামিলির জন্য। তো আম, যথেষ্ট একটা এক্সপোজার পাই। তো তাই জন্য কলেজে এইটা একটু গল্পটা একটু পুরো বলবে, কারণ এই একটা জিনিস আমি লাস্ট 3 বছর ধরে বলে আসছি, যে ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি যদি এই প্রোগ্রামিং এবং এই এক্সট্রা এআই কাজে লাগানোর এই ইন্টারেস্ট গুলো বাচ্চাদের না গ্রো করে, তারা কিন্তু, আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে, তারা বড় হলে এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করার ক্ষমতা বা কনফিডেন্স পায় না। শুধুমাত্র ওই 4 বছর কলেজে যেটুকু মাস্টারমশাই পড়ালেন সেইটুকু টেকনোলজি শিখে কিছু হয় না, এটা আমি বহুদিন থেকে বলে এসেছি। বড় জোর ওই টিসিএস ইনফোসিসে চাকরি করবে, তার বেশি কিছু হবে না। তোমার মতো কনফিডেন্স পাবে না যে যে বেসিক্যালি যে আমি টেকনোলজি এত ভালো জানি যে আমি একটা নতুন টেকনোলজি তৈরি করব, তোমার মতো ওই কনফিডেন্সটা কিন্তু এদের থাকে না। মানে আমি প্রচুর ছেলে দেখেছি, ধরো হ্যাঁ ঠিক আছে, মানে আগে প্রোগ্রামিং জানতো না, খুব পড়াশোনায় ভালো করেছে, জেইতে ভালো করেছে, তারপর ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে একটা কোম্পানিতে চাকরি পেয়েছে, তারা ওই কোম্পানিতে চিরকাল চাকরি করে গেছে, এখন তারা লে অফের সম্মুখীন। কিন্তু তোমার মতো এই ব্যাপারটা, তুমি যেখানে যে থাকো না কেন, তোমার যে একটা টেকনোলজি শিখেছো, এত কনফিডেন্স আছে, নতুন কিছু করবে, এরকম একটা তুমি ইম্পর্টেন্ট কথা বলেছি, স্টার্ট উইথ অল চাইল্ডহুড, যে ক্লাস 6-7 থেকে তুমি শিখছো। অধিকাংশ আমি যাদের সাথে মানে এন্টারপ্রেনারদের সাথে কথা বলছি টেকনোলজি, তারা কিন্তু ছোটবেলা থেকে একদম এই জিনিসটা শুরু করছে। সেই জন্য তোমার গল্পটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট টু গিভ ইউ দ্য কনটেক্সট। তো তাহলে স্যার একটু এক্সপ্লেন করেই বলি। বেসিক্যালি আমি খুব লাকি যে আমার মা স্কুল টিচার, আমার বাবা ফিজিসিস্ট। তো আমার বাবা আর কি সায়েন্স, 3টে সাবজেক্টেরই কোচিং দিতেন। তো আমার আমার সেইভাবে কোনো টিচার ছিল না, আমার বাবাই পড়িয়েছে আমাকে। তো মানে ওই ক্লাস 6 থেকে আপ টু 12 পর্যন্ত। এবার এখানে আমি লাকি ছিলাম, আমি একটা টিচারকে পেয়ে গিয়েছিলাম যে প্রথমেই আমাকে সি প্রোগ্রামিং ধরিয়েছিল। আমরা ওই টাইমের কথা বলছি, 2000 সাল, 2001-2 এরকম সাল। তো সেইখানে সি প্রোগ্রামিং দিয়ে আমাকে স্টার্ট করিয়েছিল, এটা আমি খুব লাকি। আর আপনি হয়তো জানবেন স্যার, ওই টাইমে একটা ল্যাঙ্গুয়েজ প্রচন্ড পপুলার ছিল, যেটাকে বলা হতো ফক্স প্রো। হ্যাঁ, ফক্স প্রো, ওই ল্যাঙ্গুয়েজটা ওনার থেকে আমি শিখেছিলাম বই পড়ে পড়ে, তখনকার ওই 486 কম্পিউটারে। আর ওইটা বানিয়ে আমি ওই ডেটাবেসের কনসেপ্ট পাই, আর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং কিভাবে করতে হয়। এবং ওই টাইমেই আমি যখন ক্লাস 8-এ পড়ি, এখনো মনে আছে, আমাদের ওখানে একটা গ্যাস এজেন্সি ছিল, তাকে ওর অ্যাকাউন্টিং একটা বানিয়ে দিয়ে আমি বিক্রি করার চেষ্টা করেছিলাম, যদিও সে আমাকে চকলেট খাইয়ে ছেড়ে দিয়েছিল। না না, বাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি লোকজনকে একটা তথ্য দিই, স্টিভ জবস যখন ক্লাস 7-8-এ পড়ে, তখন ও প্রথম একটা পিসিবি বানিয়েছিল, তখন জেরক্স সিস্টেমের একটা জিনিস ফিক্স করার জন্য, রাইট? সো হি ওয়াজ এক্স্যাক্টলি হ্যান্ডস স্যার, অন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ফ্রম দোজ ডেজ। আই এম টকিং অ্যাবাউট, যেমন ধরো তোমার তারপর বিল গেটস। বিল একদম। গেটস হ্যাঁ, যখন স্কুলে পড়তো, স্কুলের কম্পিউটার গুলো নিজেই ফিক্স করতো, প্রিন্সিপাল ওকে ফিক্স করার দায়িত্ব দিয়েছিল।
ইফ ইউ আর দ্য ওয়ান হু ডিড। পরে স্কুল থেকে ওকে পে করা শুরু করে, বলে যে বাইরের কাউকে না ডেকে বলে যে বিল আরো বেটার কম্পিউটার ফিক্স করছে। এটাই স্যার। মার্ক জাকারবার্গের এক্সাম্পল দিই। মার্ক জাকারবার্গ যখন মানে আমাদের ফেসবুকের যে প্রতিষ্ঠাতা, ও যখন স্কুলে পড়ে তখন ওর বাবা ছিল হচ্ছে লয়ার, এবং ওর বাবার তখন একটা অ্যাকাউন্টিং সিস্টেমে প্রবলেম হচ্ছিল, ও নিজেই সলভ করে নিজেই বাবার জন্য একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার মানে প্রোগ্রামিং করে লিখে ফেলে, বেসিকে লেখে সেই সময়। সো বেসিক, হ্যাঁ, খুবই এই যে 6 থেকে 8 এই বয়সটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মেটিভ ইয়ার্স আমরা বলি। একদম স্যার, একদম। এই সময় যারা যখন স্কিল গুলোকে পিক আপ করতে পারবে, এক্স্যাক্টলি দ্যাটস লাইক এন ওয়ান্ডারফুল থিং। মানে দেখো, আমি ক্যারিয়ারে দুটো জিনিস দেখেছি, যারা ওই 6 থেকে 8 এর মধ্যে যারা স্কিল গুলো যারা একটা অ্যাকোয়ার করতে পারে, দে আর লাইক ওয়ান ক্যাটাগরি অফ পিপল। আর যারা পারে না, দে আর অ্যানাদার ক্যাটাগরি অফ পিপল ইন মাই ভিউ। মানে যারা ওই স্কিল গুলো অ্যাকোয়ার করতে পারে তারাই ভবিষ্যতে এন্টারপ্রেনার হয়, কারণ তাদের কনফিডেন্স বেড়ে যায়। মানে টেকনোলজি তাদের কাছে ম্যাজিশিয়ানের মতো, আমি যা কিছু করতে পারি। বাকিরা হচ্ছে 4 বছর যেটুকু ইঞ্জিনিয়ারিং শিখে যাচ্ছি, অথবা ওই গয়ঙ্গচ্ছ কোম্পানি পলিটিক্স, ওর মধ্যে থেকে যতদিন টিকে থাকবো বেঁচে থাকবো এই ব্যাপার, সেটা এআই যুগে আর হচ্ছেও না। বাই দ্য ওয়ে, ইটস গোইং টু বি ব্রুটালি ক্র্যাশড। দ্যাট সেকশন ইজ গোইং টু বি ব্রুটালি ক্র্যাশড। বল। হ্যাঁ, তো আমি, হ্যাঁ, মানে ওই জায়গাটাতে ফিরে আসছি একটু একটু আরেকটু বলার জন্য। তো ওইরকম ওইভাবে আমার জার্নি স্টার্ট হয়। আর আরেকটা কথা আমাকে বলে, আপনার ভিডিও তো আমি এটা প্রচুর দেখেছি। আমি খেলাধুলা প্রচন্ড করতাম, প্রচন্ড খেলাধুলা করতাম। মানে সেই কারণে হয়তো বলতে গেলে আমি কোনোদিন ওই 90% মার্কস পাইনি, একটা মডারেট মার্কস পেতাম। প্রচন্ড খেলাধুলা করতাম, কি ফুটবল কি ক্রিকেট, আর এই কম্পিউটার ছিল আমার জীবন সেই সময়। না, সেই জন্য তুমি আজকে একটা বিদেশে এন্টারপ্রেনার হতে পেরেছো। ওইটা যদি না করতে আজকে তোমাকে একটা স্কুল টিচার হিসেবে, মানে তুমি এখনো ওই এসএসসির জন্য ফাইট করতে, রাস্তায় বসে আন্দোলন করতে, নাহলে পারবে। and then you would have thinking why my life did not go well. Okay, বলো। হ্যাঁ, তো ওই আর কি। তারপরে ভিবি আসে, মানে VB6, ওখানেও কিছু আমি সফটওয়্যার বানাই, সেই দোকান এখানে সেখানে বিক্রি করার চেষ্টা করি, বিক্রি হয়ও খুব কম টাকাতে। এইভাবে আমার জার্নি স্টার্ট হয়। এবার ক্লাস 12-এ ছোটবেলা থেকে এন্টারপ্রেনারশিপ তোমার রক্তে ঢুকে গেছিল, যে সফটওয়্যার বানিয়ে আমি বেচতে পারি। কারণ আমার কাজিন ব্রাদারকে আমি দেখতাম একজন সাকসেসফুল বিজনেসম্যান। ও যদি ওর পেন্টিং এর বিজনেস, তো আমার বিজনেসে একটা দারুণ ফ্যাসিনেশন ছিল। আমি যে বিজনেসই করবো একটা টাইম, এরকম ওই টাইম থেকে আমি একটা ইয়েতে মানে আমার একটা কি বলবো প্যাশনই বলতে পারেন ছিল। আর ক্লাস 11-এ গিয়ে, মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছি। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি আমার বাবাকে বলি যে আমি বায়োলজি পারবো না, মুখস্থ করে লিখতে পারবো না, আমি আমাকে স্ট্যাটিস্টিক্স দাও। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সও ছিল, কিন্তু কম্পিউটার সায়েন্সে আমার যে টিচার, সে বলে যে তুমি অলরেডি জানো প্রোগ্রামিং, ঠিক আছে, অলরেডি সফটওয়্যার বানিয়ে বিক্রি করতে পারো, ঠিক আছে, জাভা তুমি করে ফেলেছো ওই টাইমে, কম্পিউটার সায়েন্সের যেও না। এটাও বলা আমার দরকার, ওই টাইমেও আমি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ওনার কাছ থেকে তার লেসন নিয়ে নিয়েছি। খুব, মানে আমি জানি ভালো রকম এই জিনিসটা। তো উনি তখন বলেন যে তুমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ো, এইটা পরে পশ্চাতে কাজে লাগবে, দেখবে এটা একটা, মানে বুঝতে পারবে এই প্রবাবিলিটি অ্যান্ড অল, এরা কিভাবে প্রেডিকশনস বা তখন তো ডেটা সায়েন্স বলে কিছু ছিল না ওইরকম ভাবে, ওরকম পপুলারও ছিল না। কিন্তু উনি আমাকে বলেন যে তুমি কি সাবজেক্ট নিয়ে পড়েছিলে? আমি আমার 11-12-এ আমার বায়োলজির জায়গায়, মানে তারপর 11-12 এর পর কি করবে? 11-12-এর পরে আমি ভিটিইউ থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করি। ভিটিইউ থেকে করেছো, আচ্ছা। আর তুমি তার আগে যে তুমি যে ক্লাস 12 পর্যন্ত স্কুলগুলো কি ইংলিশ মিডিয়াম ছিল না বেঙ্গলি মিডিয়ামে? না, বেঙ্গলি মিডিয়াম স্যার, একদমই বেঙ্গলি মিডিয়াম। এখানেও একটা বলার কথা, আমার ইংলিশও খুব স্ট্রং ছিল। সেখানেও আমার একটা টিচারের কথাই বলবো, উনি আমাকে ওই ক্লাস 6-7 থেকে ইংলিশের ভালো রকম গাইড করেছিলেন, তাই জন্য আমার কথা বলতে কোনো প্রবলেম। সেইটাই কিন্তু সবাইকে বলি যে বাংলা মিডিয়ামে পড়লে ক্ষতি নেই, যদি তোমার প্যারালালি ইংলিশটাকে তুমি টেক কেয়ার করো, দেন ইটস অলরাইট, ইউ ডোন্ট কেয়ার, আই মিন ইউ রিয়েলি ডোন্ট নিড টু স্টাডি ইন ইংলিশ মিডিয়াম। লোকে বোঝে না যে সেটা। এবার কাজের কথায় আসি, তুমি কুয়েতে বহুদিন আছে, যে সফটওয়্যারটা করেছে। অ্যাকচুয়ালি আমার মেইন পডকাস্টের উদ্দেশ্য এটা ছিল না কি লোকজনকে বুস্ট করা, বাট আই ফাউন্ড ইটস এ গুড এক্সাম্পল ইন ইউ, ইন লাইক হাউ টু বিকাম অ্যান এন্টারপ্রেনার।
টেকনোলজি এন্টারপ্রেনার, কারণ টেকনোলজি এন্টারপ্রেনারদের ট্র্যাজেক্টরিতে এটা খুব ইম্পর্টেন্ট যে তারা স্কুল লেভেল থেকে এন্টারপ্রেনারশিপটা স্টার্ট করে দিয়েছে ইঞ্জিনিয়ারিং এন্ড দেয়ার ইজ নো এক্সেপশন টু দ্যাট, ভেরি লিটল এক্সেপশন টু দ্যাট অ্যাকচুয়ালি আই উড সে। এবার ঘটনাটা হচ্ছে যে তুমি যেটা করছো এখন, যে এআই কাজে লাগিয়ে যে মার্কেটিং মেসেজিং করা, মার্কেটিং ভিডিও করা, মার্কেটিং গ্রাফিক্স করা, এইটা এইটা যদি তুমি একটু লোকজনকে ডেমো দাও, কারণ ডেমো না দিলে সবকিছু অ্যাবস্ট্রাক্ট, লোকে বুঝবে না। ডেমো এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করতে হবে, তো স্ক্রিনশট করো। ওকে আমি ট্রাই করছি, কারণ হচ্ছে কি ওকে হচ্ছে কারণ আমি তোমার সফটওয়্যারটা দেখছিলাম যে হুম, তুমি করতে থাকো, আমি লোকজনকে বোঝাই ব্যাপারটি কিছু। কারণ আজকালকার দিনে চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে সবাই মার্কেটিং মেটেরিয়াল এগুলো খুব তৈরি করছে, তো করতে গিয়ে মন মতো হয় না অনেক ক্ষেত্রেই। মানে এই নয় যে আমরা করতে পারি না, তোমারটা তো ভিডিও করে, তবে একটা স্টেপ বেশি আর কি। তো তুমি তুমি রেডি করে তুমি শেয়ার করতে শুরু করো, আমি জাস্ট আমি লোকজনকে হ্যাঁ টাইমটা কভার করছি, I'm not asking any questions. সো বেসিক্যালি কি হয়, অনেক ক্ষেত্রে লোকে সেই মানে ইভেন এআই সিস্টেমের সামনে দাঁড়িয়ে থেকে বলে, স্যার প্রম্পটটা কি দেবো, কি প্রম্পট দিলে বেটার আর কি রেজোনেটিং মার্কেটিং করবো। মানে খুব দুর্ভাগ্যজনক, ওইটুকু যে প্রম্পট দিতে হবে সেইটুকু করার মতো মানে ট্রেনিংও অ্যাকচুয়ালি। তুই শুধু অবাক হয়ে যাবে যে 95% লোক ওয়েস্ট বেঙ্গল, কারণ ইন্ডিয়াতে ঠিকঠাক লিখতে পর্যন্ত জানে না একটা সেন্টেন্স। মানে মনে চাইছে একটা জিনিস, সেটা যে বলবে এক্স্যাক্টলি ঠিক করবে, সেইটা করার মতো মানে আমাদের এডুকেশন সিস্টেম হ্যাজ গান টু দ্যাট মাচ অফ গাটার। 95% লোক কি চাইছে সেইটা লেখার মতো ক্ষমতা নেই। কারণ আমি নিচে একটা এআই সিস্টেম আমরা বানিয়েছিলাম তোমার এই ইয়ের জন্য, তোমার লিড জেনারেশনের জন্য লিগ্যাল ফিল্ডে। আমাকে মানে ইভেন আমেরিকাতেও অবাক করে দিয়েছে যে লোকে 5টা লাইন ঠিকঠাক লিখতে পায় না যে তার লিগ্যাল প্রবলেমটা কি হয়েছে। যেটা প্রবলেম হয়েছে করে একটা, মানে দেখো একটা ছেলে যদি 11-12 পাস করেছে, ক্লাস 10 পাস করেছে, তার মোটামুটি বাংলা হোক ইংলিশে হোক একটা ল্যাঙ্গুয়েজে অন্তত সে তাদের লিখতে পারবে যে আমি কি চাই, এইটুকুই তো চাওয়া। সেইটুকু লেখার মতো ক্ষমতা কারোর থাকে না, মানে 95% থাকে না, সবার থাকে না, বড়টা ভুল হলো। আমি মানে আমার রাইট এডুকেশন সিস্টেম টোটালি বিতস্রত, ইটস টোটালি অ্যাট ওয়ার্থলেস, মিন দিস গট টু বি থ্রোন আউট কমপ্লিটলি। চলো। ওকে স্যার, সো স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। ওকে, তো তার আগে একটুখানি আমাকে বলতেই হবে যে মার্কেটিং অ্যাকচুয়ালি কি। সবাই জানে মোটামুটি মার্কেটিং একদম বটম লাইন। মার্কেটিং থেকে লিড জেনারেশন হয়, সেই লিড জেনারেশন থেকে সেলস কনভার্ট হয়। হ্যাঁ, এবার আপনি যে কোনো একটা ব্র্যান্ডের এক্সাম্পল নিয়ে নিন বা যে কোনো একটা বিজনেসের এক্সাম্পল নিয়ে নিন। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, আমরা অ্যাকচুয়ালি একটা নেলস স্পা দুবাইয়ে, তাদের উপর আমরা তাদেরকে স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছিলাম। এবার মানে কিভাবে তারা তাদের বিজনেসকে প্রমোট করবে। এবার মেনলি কি হয়, আমাকে একটু একটা ব্যাক স্টোরি একটু বলতেই হবে, নাহলে এই জিনিসটাকে ফ্রেম আউট করা মানে অ্যাকচুয়ালি কোন প্রবলেম স্টেটমেন্ট থেকে এটা জেনারেট হ্যাঁ, আমরা তুমি আগে করেছিলাম। প্রবলেমটা না দিলে লোকে বুঝতে পারবে না যে কি প্রবলেম, এক্স্যাক্টলি বিজনেস এক্স্যাক্টলি প্রবলেম। আমি এর আগে ইউরোপেও কাজ করেছি, জার্মানিতে, মানে ওখানকার ক্লায়েন্টদের সাথে। আর জিসিসি তে অন্তত প্রায় হয়ে গেল 7-8 বছর কাজ করছি। ইন্ডিয়াতে তো তার আগে কাজ করেছি। তো আমরা যখনই কোনো একটা ছোট বিজনেস লাইক রেস্টুরেন্ট, কোনো ক্যাফে বা কোনো বিউটি স্যালন, এইসব জায়গাতে কোনো কথা বলতাম, ওদের একটা কমপ্লেন ছিল যে সবাই আমাদেরকে একটা ডিজিটাল মার্কেটিং এর প্যাকেজ দেবে। এটা আমি প্রি এআই এরাতেও কথাটা বলছি, এবং পোস্ট এআই এরাতেও কি হচ্ছে সেটা বলবো। আহ, তাদের একটা কমপ্লেন ছিল যে সবাই আমাদেরকে একটা ডিজিটাল মার্কেটিং এর প্যাকেজ বিক্রি করে দিচ্ছে, সেখানে বলছে যে তোমাদের বিজনেসটা আমরা প্রমোট করে দেবো, তোমরা আরো বেশি কাস্টমার পাবে, কিন্তু রেজাল্ট কিছু আমরা দেখতেই পাচ্ছি না। আইদার রেজাল্ট আসছে সেটাকে মেজার করতে পারছি না, বা রেজাল্ট আসছেই না। কিছু কিছু যারা একটু চালাক বিজনেসম্যান ছিল, তারা ওই একটা কুপন বা ভাউচার ওখানে অ্যাড করে দিত যে সার্চ ইঞ্জিন থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো ফুটফল হয় বা কোনো ট্রাফিক আছে, যদি সেটা অনলাইন বিজনেস হয়, তাহলে এত টাকার একটা 5% কি 10%-এর ডিসকাউন্ট পাবে। সেটা থেকে তারা বুঝতে পারে যে না, যে মার্কেটিংটা হচ্ছে সেখানে কিছু আমরা পাচ্ছি না। আর এর কারণটা হচ্ছে, আমি খুব মানে তাড়াতাড়ি এক্সপ্লেন করছি, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো এর কারণটা হচ্ছে কি, এই দুবাইয়ের কথা ধরুন, দুবাইয়েতে যারা এই সেলস প্রসেসে আছে, যারা এই ডিজিটাল মার্কেটিং এর সেলস করে, ঠিক আছে, এই প্যাকেজ গুলোকে সেলস করে,
তারা কি করে, মোটামুটি 60 to 70% টাকা তারাই নিয়ে নেয়। 30% টাকা যেটা বেঁচে থাকছে, তারা এই 30% টাকা দিয়ে এই সাবকন্টিনেন্টের মতো দেশে, লাইক ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, এখন ভিয়েতনাম, ফিলিপিন্সও আছে, এখানে আউটসোর্স করিয়ে দেয়। এবার আউটসোর্স করিয়ে কি হয়, এরাও মানে লোককে সেলস প্রসেসে অনেকগুলো কাজ তোলে একসাথে, দিয়ে তাদেরকেও কম পয়সা পে করে। সেখানেও হয়তো একটা দুটো ছেলে মেয়ে কাজ করছে, তাদেরকে একটা বলে যেটা করো, তাদেরকে জাস্ট একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তোমাকে সপ্তাহে 3টে করে কন্টেন্ট ইমেজ পোস্ট করতে হবে, একটা ভিডিও পোস্ট করতে হবে। এবার মোস্টলি তারা কি করে, মানে উইদাউট এনি রিসার্চ, উইদাউট এনি কাইন্ড অফ বলতে পারেন মার্কেট রিসার্চ ইন দ্য মার্কেটিং, যেটাকে আমরা ডিজিটালি ভাষায় যেটাকে আমরা কিওয়ার্ড রিসার্চ বা কন্টেন্ট রিসার্চ বলি, এসব না করি তারা করতে থাকে। এবার এখানে আরো একটা ব্যাপার আছে, তারা করার সময়ও পায় না, আর সেই ধরনের কি বলবো রিওয়ার্ডটাও পায় না, ঠিক আছে। তার মধ্যে কিছু হয়তো এক্সেপশনাল কেসেস, মোস্ট অফ দ্য কেসেসে আমরা সবাইকেই একটা কথা বলতে শুনতাম যে কিছু রেজাল্ট পাচ্ছে না। এইবার আমি আসছি, অ্যাকচুয়ালি এটা হতো কি করে, প্রি এআই, মানে এআই যখন আসেনি, মানে বিশেষ করে যখন এলএলএম যখন আসেনি, এআই তো অনেকদিন থেকেই ছিল, ডিপ লার্নিং ছিল, মেশিন লার্নিং ছিল, কিন্তু যখন এই এলএলএম এটা আসেনি, তখন এই ম্যানুয়াল প্রসেসটা হতো কি করে। ধরুন আমি আমার একটা বিজনেসকে, ধরুন আমার এই যে নেল স্পা, আমি এটা এই স্ট্র্যাটেজিটা আমি বানাচ্ছি, এটা কোথায়, দুবাই ইনভেস্টমেন্ট পার্কে। এবার দুবাই ইনভেস্টমেন্ট পার্কে আমি এই বিজনেসটাকে আমি গুগলে লিস্ট করিয়েছি বা সোশ্যাল মিডিয়াতে লিস্ট করিয়েছি। কেউ যখন সার্চ করবে যে দুবাই ইনভেস্টমেন্ট পার্কে বা তার ভিসিনিটিতে কেউ যখন সার্চ করবে যে নেল স্পা নিয়ার মি, তখন তো সেখানে 1000টা নেল স্পা উঠে আসবে, কিন্তু আমার বিজনেস কি করে আগে উঠে আসবে। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অপটিমাইজেশন বা ডিজিটাল মার্কেটিং করার কারণ। মানে আমরা এটাকে বলতাম মানুষের চোখে পড়তে হবে, এটা মজার চোখে গল্প, পড়তে হবে। টু স্পাইসি ইট ভেরি নাস্টি স্টোরি। আমি একসময় হলিউডে 11 মাস কাজ করেছি, টেকনোলজি আমি আর্টিস্ট। ওই সময় বারব্যাংক বলে হলিউডের একটা শহর আছে, যেখানে ধরো সমস্ত প্রডিউসার ছোট ছোট ডিরেক্টর এসব খাওয়া দাওয়া হতো, তো আড্ডা বাড্ডা মারা হতো। তো ওখানে একটা কমন ব্যাপার ছিল যে তুমি হলিউডে নায়িকা হবে কি করে, বা কোনো নায়ক বা তো ওদের ছিল যে ওরা নিজেদের স্ক্যান্ডাল ছড়াতো, কারণ ইউ হ্যাভ টু গেট দ্য আইবল, গেটিং আইবল ইজ দ্য মেন থিং, দ্যাটস দ্য বটম অফ দ্য থিং। যেখানে কথা হচ্ছে তুমি ডিজিটালি সেই আইবলটা এআই দিয়ে কি করে অ্যাচিভ করবে, নট ডুইং দ্য ন্যাস্টি থিং। কারণ নায়িকারা তাদের নিজস্ব স্ক্যান্ডাল নিজেরাই ছড়ায় আইবল পাওয়ার জন্য। ইটস ভেরি ওয়েল নোন থিং ইন মানে মুভি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, একদম খুবই ওয়েল নোন থিং এটা। So question আমিও হচ্ছে মানে যে এটা না, শুনেছি। আমার এখানে লেসন টু লার্ন ইজ দ্যাট লোকের চোখে পড়তে গেলে যে ক্যাচিং দ্য আইবল, সেটা এআই দিয়ে কি করে করবে, দ্যাটস দ্য বটম লাইন প্রবলেম ইউ সলভ। এক্স্যাক্টলি স্যার। তো ওটাই আর কি। তো জেনারেলি ম্যানুয়ালি করতে হলে কিভাবে করা হয় এই জিনিসটা, প্রচুর রিসার্চ করতে হয় যে কোন কোন জিনিসগুলো উঠে আসছে, তারা কেন উঠে আসছে, তারা কি ধরনের কন্টেন্ট লিখেছে তাই জন্য উঠে আসছে, তারা আগে মানে র্যাঙ্ক করছে আগে। এই সব রিসার্চটার মধ্যে এখানে একটা সময় কিওয়ার্ড নিয়ে খুব রিসার্চ হতো, কিন্তু পরে যখন সার্চিং অ্যালগোরিদম, যখন সিমিলারিটি সার্চ চলে আসে, কোজাইন সিমিলারিটি বা ভেক্টর সার্চ, এগুলো সব চলে আসে, তখন মানে ওই শুধু কিওয়ার্ড নিয়ে নয়, পুরো একটা কন্টেন্ট নিয়ে করা হতো, এবং এখানে ভালো রকম একটা রিসার্চ ছিল। আমি একটা লোকজনকে বলি, আমার কাছে না প্রচুর আসে যে দাদা আপনার এই ভিডিওটা কোথায় পাবো, এই ভিডিওটা কোথায়, প্রথমত আমাকে লোকজন জিজ্ঞাসা করে যে আপনার এই ভিডিওটা কোথায় পাবো। আমার তো ধরো কয়েক হাজার ভিডিও আছে ইউটিউবে, মানে লোকজনকে আমি বলে দিই যে তোমরা এখন ইউটিউব বাটনে গিয়ে সার্চ বাটনে গিয়ে পুরো লেখো। আগে কি হতো, কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হতো, এখন আর কিওয়ার্ড সার্চের দরকার নেই, এখন ভেক্টর সার্চ চলে এসছে। তো ভেক্টর সার্চ কতটা অর্থ হলো, এখন সোজা কথায় তোমাকে কিছু করতে হবে না, তুমি যে প্রশ্নটা আমাকে করছো মানুষের মতো, সেই প্রশ্নটাই ইউটিউবের সার্চ বাটনে গিয়ে লেখো, ইউটিউব তোমাকে এক্স্যাক্টলি সেই ভিডিওগুলো দেবে। এবং আমি বাইরে আমি নিজে ট্রাই করে দেখেছি যে আমার নিজের ভিডিও আমি যখন খুঁজে পেতে চাই এক্স ভিডিও, আমি ঠিক এক্স্যাক্টলি তাই করছি, ইউটিউবের সার্চ বাটনে গিয়ে এক্স্যাক্ট আমার কোশ্চেনটা লিখছি, আমাকে এক্স্যাক্টলি সেই ভিডিওগুলো দিয়ে দিচ্ছে। সেটাই এক্স্যাক্টলি স্যার। এবার কি হচ্ছে, এবার এলএলএম যখন চলে এলো মার্কেটে, এই রিসার্চটা পুরোটা অটোমেট করা যায়। কারণ প্রত্যেকটা এলএলএম আজকে গ্রাউন্ডিং তাদের ইন্টারনেট সার্চ আছে। আপনি ক্লড কে বলে দিন, আপনি চ্যাটজিপিটি কে বলে দিন, যে কোনো মার্কেট সার্চ এখন তো পুরোপুরি অটোমেট আমরা করে দিচ্ছি, পুরোপুরি এটা অটোমেট করা যায়। তো সেই রকম এখানে আমার স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি এই যে অটোমেট, আমাদের গোটা এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিটলি 39টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, ইনক্লুডিং অ্যারাবিক, যেমন বাংলাতে একটা বানিয়েছি।
তো এখানে মানে আমি জাস্ট একটা মানে তোমরা বলছো মোবাইল, যে তোমার এটাতে বাংলায় যারা করতে চায় তাদের কোনো অসুবিধা হবে না, যদি আমার তো একদম অধিকাংশ দর্শক বাঙালি, তাদের কোনো অসুবিধা হবে না। একদম একদম আমি হয়তো একটু পরে দেখিয়ে দেবো বাংলাতে কিভাবে আসছে। এবার একটু ইয়ে দেখিয়ে যখন দাও তো একটা বাংলাতে কি করে তুমি মোটামুটি মানে গ্রাফিক্স ইয়ে আমরা অনেকে জানতে চাইছে যে বাংলায় ক্যানভা বা এগুলো কি করে করবে। জাস্ট তুমি জেনুইনলি একটা স্যার দেখিয়ে এই দাও যে বাংলায় যদি ওরা কি করে একটা মানে মার্কেটিং বুস্ট, এখন যাতে ওরা ধরে নাও এখন কি করে, এখন ফটোশপ দিয়ে করে বা ক্যানভাতে হ্যাঁ, করে, তো ফটোশপ দিয়ে বা ক্যানভাতে না করে কি করে এখন তোমার এটা করতে পারবে। বাংলাতে আমরা একটা ক্যাম্পেইন জেনারেট করেছিলাম, একটা চাইনিজ রেস্টুরেন্ট পিএফ চ্যাং বলে, এটা কুয়েতেই, ওদেরকে আমরা দেখাচ্ছিলাম আর কি। তো এটা পুরোপুরি দেখুন, পুরো রিসার্চটা করেছে একদম বাংলাতে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওকে। এবং পরে যে এখানে একটা আমরা করি কি, এটাই আমি একটু পরে হয়তো বলবো, যে সাইকোগ্রাফিক টার্গেটিং কিভাবে করা হয়। তো যখন এখানে জেনারেশন গুলো যেগুলো হয়েছে, যে পোস্ট গুলো জেনারেট করেছে, এটা তো একটা চাইনিজ রেস্টুরেন্ট, এটা পুরোটাই বাংলাতে করেছে, এই যে মানে মেন কন্টেন্টটা বাংলায়। এবার এটা আমরা বাংলাতে করছিলাম এখানে, কুয়েতের একটা জায়গাতে একটা বিশাল বড় বাংলাদেশি কমিউনিটি আছে, তাদেরকে টার্গেট করতে চাইছিল। ওকে। আর এটা যখন টার্গেট করতে চাইছিল, আপনি আমার স্ক্রিনটা তো দেখলে বুঝতে পারবেন, যখন আমরা এখানে, আচ্ছা আমাদের স্ট্র্যাটেজিতে যেতে হবে। এই স্ট্র্যাটেজিতে দেখুন, টার্গেট অডিয়েন্সেসে জিওগ্রাফিকে প্রত্যেকটা মানে আমি যেখানে যেখানে পিএফ চ্যাং রেস্টুরেন্টটা আছে, ওই রেস্টুরেন্টটার পুরো ভিসিনিটিতে ও টার্গেট করেছে, যে এই টার্গেটে করতে হবে আমাকে। যাই কন্টেন্ট লিখি, এই এই লোকেশন টার্গেটের মধ্যে থাকবে। লোকেশন একটা বড় ফ্যাক্টর এখানে, ঠিক আছে। এবং সেখানে ওই ওই লোকেশনের মধ্যে ওরা কাকে টার্গেট করবে, বিকজ পিএফ চ্যাং একটা একটু প্রিমিয়াম টাইপের রেস্টুরেন্ট, নিশ্চয়ই এখানে মানে যারা একটু লোয়ার মিডিল ক্লাস তাদেরকে টার্গেটটা করে না। তো তাই জন্য এখানে মানে আপনি যদি স্ক্রিনে পড়তে পারেন, একদম পিন পয়েন্টিং টার্গেট মানে হচ্ছে কি, আম, বলতে পারা যায় যে জাস্ট একটা জেনারেল, যে শুধু আলকোপ এরিয়াতে মেল ফিমেল যারা লোয়ার মিড আপার মিডল ক্লাস তাদেরকে টার্গেট করে, এরকম নয়। তারা কি ভাষা বলে, তারা তাদের মানে ক্লাইমেট ফ্যাক্টর কি ওই জায়গাটাতে, তাদের সাইকোগ্রাফিক কি, মানে তারা কি ধরনের ইন্টারেস্ট রাখে, তারা কি মোবাইল ডিভাইস ইউজ করে, তারা কি আহ, আহ, মানে তাদের ডেলি কি ধরনের তারা অভ্যাস, তাদের তারা কোন ক্যাফেতে যায়, তারা কোনো সিসা ক্যাফেতে যাচ্ছে কিনা, কোনো ডেলি ট্রিপ করে কিনা, এই পুরো সাইকোগ্রাফিকটা এই আমাদের এই সফটওয়্যারটা টার্গেট করে। ওকে। এখানে এটা যেহেতু বাংলাতে আমরা জেনারেট করেছি ডেমো দেখাবার জন্য, এটা এখানে দেখুন তাদের লাইফস্টাইল নিয়ে কথা বলছে, বিলিফস নিয়ে কথা বলছে, অ্যাটিটিউড ওপিনিয়ন নিয়ে কথা বলছে, পার্সোনালিটি ট্রেটস নিয়ে কথা বলছে। তো এটাকেই বলা হয় সাইকোগ্রাফিক টার্গেটিং। এবং এখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে পেড ক্যাম্পেইন হয়, যেটা অ্যাড, সোশ্যাল মিডিয়াতে অ্যাড বা মানে পয়সা দিয়ে যেটা করতে হয়। আর একটা হচ্ছে অর্গানিক ক্যাম্পেইন। এই দুটো জিনিসেই এই সাইকোগ্রাফিক টার্গেটটা প্রচন্ড ইম্পর্টেন্ট। যখন আপনি কন্টেন্ট লিখবেন, আপনি এমন কিছু কন্টেন্ট লিখবেন যেটা এই যে টার্গেটটা করছে তাদের মনে ধরে। এক্সাম্পল, যখন ভোডাফোন যখন ওই জুজুর অ্যাডটা করেছিল, তো মানে ওদের সেলস অলমোস্ট বোধ হয় 5 গুণ বেড়েছিল ওই টাইমে, কারণ ওই অ্যাডটা লোকের মনে এত ধরেছিল। তো সেই মানে সময় তো এআই অ্যাডটাকে ছিল। সিঙ্ক্রোনাইজ করাটা ওটাই তো আসল কাজ। জেনারেলি একটা জিনিস বলে রাখি, মার্কেটিং আমরা এ বাই বি টেস্ট করি, অর্থাৎ একাধিক মেসেজ দিয়ে আগে টেস্ট করতে হচ্ছে কোন মেসেজটা রিজনেট করবে। তুমি বলছো যে এআই দিয়ে এগুলো অটোমেটিক্যালি ওরা বুঝে যায় যে এ বাই বি টেস্টের সিমুলেশনটা কি হবে। তার কারণ হচ্ছে কি, এ তো মানে ডিপ রিসার্চ করছে, পুরো হোল রাইট। ইন্টারনেট রিসার্চ করে। তুমি এবং বলতে চাইছো যে বেসিক্যালি এই এআই এর ফলে যে হেল্পটা আসছে, যে একটা লোক যদি বোঝে যে তার বিজনেস নিডটা কি, অটোমেটিক্যালি তার মার্কেটিং এটা তৈরি করতে পারবে, মানে সেটাই তোমার গোল, কারণ তাহলে আর কোনো তার মার্কেটিং স্পেশাল এক্সপার্ট লাগছে না। একদম একদম। তো জেনারেলি যে জিনিসটা আগে মানে একজন ভালো ডিজিটাল মার্কেটার যদি সে যে তোমার, ম্যানুয়ালি হ্যাঁ মানে করতো। ডিজিটাল মার্কেটটা অটোমেটিক্যালি তার এবার তোমার এটা সফটওয়্যারটা, মানে এটাও আমি বলছি আজকালকার দিনে ডিজিটাল মার্কেটিং করে কোনো লাভ নেই, কারণ এআই আসার পর থেকে ওটা পুরো অটোমেট হয়ে যাচ্ছে এবং তাকে এই অটোমেটেড টুলগুলো দিয়ে কাজ করতে হবে, ওয়েদার ফর দ্য আউটরিচ অর ক্রিয়েটিং মার্কেটিং এন্ড এভরিথিং, রাইট? কারণ স্যার এখানে তোমার হিউম্যান এররের কোনো জায়গা নেই, হিউম্যান correct, এররের correct, কোনো correct. জায়গা তোমার নেই। এটার দাম কত? স্যার এটা আপাতত আমরা রেড রেড টিমিং চলছে, মানে বিটা আমাদের বেশ কিছু বিজনেস ইউজ করছে।
আমরা জেনারেলি দুটো রিজিয়নে এটাকে প্রমোট করছি, একটা জিসিসি তে একটা ইউএসএ তে, ক্লাস এতে। তো স্টার্ট হচ্ছে $59 থেকে এবং আপ টু এবার তো ইন্ডিয়া 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 তো ইউএসএ তে $60 আর ইন্ডিয়াতে কত করেছো না? ইন্ডিয়াতেও স্যার, এখন ইন্ডিয়াতে আমরা এটাকে টেস্ট রানিং এ নামাইনি, আমরা জিসিসি তেই মেনলি করেছি। বাট মানে কি বলবো, আইডিয়া আমি আর আমার কো-ফাউন্ডারের আইডিয়া এটাই আছে যে ওই এই ধরনের প্রাইস রেঞ্জে কিছু রাখা হবে, 50 মানে এই মোটামুটি জায়গায় বলছো ইন্ডিয়াতে তুমি 3-4 হাজার টাকার মধ্যে রাখবে পার মান্থ। হ্যাঁ, পার মান্থ পার সিট। পার মান্থ পার সিটি। স্টিল এটা কম, কারণ একটা মার্কেটিং এর লোককে হায়ার করার কস্ট ভালো, যদি যে এইসব কাজ করতে পারে ডিজিটাল মার্কেটিং, মিনিমাম 50-60 হাজার টাকা। তো এটা তার তুলনায় বলবো 5 to 6% অফ দ্য কস্ট। আর তার থেকেও স্যার বড় কথা, ইন্ডিয়া প্রচন্ড প্রাইস কনসাস মার্কেট। আর না না, ওর পার্টিকুলারলি থেকেও আরো বড় কাজ। আমি শোনো, আমি গুচ্ছখানেক রিকোয়েস্ট পাই যে স্যার ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা কোম্পানি বলুন, ভালো কোম্পানি বলুন যারা আমার ডিজিটাল মার্কেটিং করতে পারে। আমি বলবো কি বলবো ভাই, কলকাতা এবং ভারতবর্ষে আমি ডিজিটাল মার্কেটিং অনেক কোম্পানিতে চান্স দিয়েছি। কলকাতায় আমি অন্তত গোটা ডজনখানেক ডিজিটাল মার্কেটিং কোম্পানিকে আমি বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটিং এর স্কোপ দিয়েছি, এবং মাই এক্সপিরিয়েন্স ইজ এক্সট্রিমলি নেগেটিভ, যে লোকগুলো কিছু জানে না এবং আলটিমেটলি টাকা খেয়ে বেরিয়ে যাবে। তাদেরও এক্সপিরিয়েন্স তাই, যারা আমার কাছে লিখছে তাদের এক্সপিরিয়েন্স আগে 40,000 টাকা দিয়েছে, 50,000 টাকা দিয়েছে, টাকা খেয়ে বেরিয়ে গেছে। আমি সেই জন্যই বলি না যে এআই কেন মানুষকে রিপ্লেস করবে। মানুষ তো ঢপবাজি করে চালাচ্ছে, কি চাকরি কি সব জায়গাতে মানুষের ঢপবাজি বেশি। 10টা লোক থাকলে 2টো কাজের লোক আর 8টা ঢপবাজ থাকে, সে চাকরি বললো আর ব্যবসায়ী বল, সব জায়গাতেই তাই। আমি এটাই বলতে যাচ্ছিলাম, ইন্ডিয়াতে একটা অত্যন্ত রকম বাজে একটা চলে এসেছে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। সবাই জানি এটা কিছু হয় না, এ কাজের হ্যাঁ, কাজ তো কিছু হয় না। এক্স্যাক্টলি। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এআই আসার ফলে এখন কিন্তু পুরো, আমি এই যে এর আগে এই বিক্সজেটেরটা দিয়েছিলাম, ওটা আমার জাস্ট একটা পডকাস্ট করা আছে, আমি দেবো। ওদের এআই দিয়ে আউটরিচ করছে, খুব ইন্টারেস্টিং। একই ব্যাপার, ও আউটরিচের অটোমেশনটা করেছে এআই দিয়ে আর কি, মানে হাউ টু, আউটরিচ আমাদেরও আছে, হ্যাঁ, আউটরিচ আছে। গেটিং টু দ্য ফাইন। সো প্রবলেমটা হচ্ছে কি যে, তো তাহলে আর একটা লোককে আর কোনো ডিজিটাল মার্কেটিং টিমের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, তারা নিজেরাই নিজেদের মতো করে করতে পারবে একটু শিখে গেলে। তার থেকে বড় কথা স্যার, এখানে ওইটাই বললাম, এখানে তো কোনো আর কেউ ওই একটা কি বলবো, মানে ব্লাফ করতে পারবে না। ব্লাফ করার জায়গাই নেই এখানে, কারণ একটা হিউম্যান এরারেরও জায়গাটা খুব কম, মানে নেই, প্রায় নেই বলতে হিউম্যান গেলে। এরর হতে পারে, সে এআইও এরর করতে পারে, এআই দিয়েও যে হবে তার কোনো মানে নেই। তোমাকে কন্টিনিউয়াসলি চেঞ্জও করতে হতে পারে, দোজ আর অল ফাইন, রিক্যালিব্রেট তো করতে হবে। ঘটনাটা হচ্ছে যে ওই আমি 50,000 টাকা দিলাম দিয়ে পুরো টাকাটা লোপাট হয়ে গেল, যেটা আমার বহুবার হয়েছে কলকাতায়, এইটা হবে না। এবং অনেকেরই একই এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটিং এ 40-50,000 টাকা দিয়ে লোপাট হয়ে গেছে, ভেরি কমন এক্সপিরিয়েন্স ওগুলো। এখন এআই দিয়ে করলে এগুলো কোনো ইস্যুই নয়, মানে বেসিক্যালি দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ডোন্ট নিড টু বি ট্র্যাপড বাই দ্যাট। এই কারণেই এই প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করি। সবাই বলছে দূর, কিছু হয় না, কিছু হয় না। এখন রেড টেমিং এ যারা যারা আমাদের সাথে এখনো পর্যন্ত টেস্ট করছে, তারা মানে কি বলবো, বাই গড গ্রেস তারা অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছে। আর আরেকটা জিনিস আমি এখানটা একটু আপনাকে মানে দেখাতে চাই, এই জিনিসটাই প্রবাবলি, আমি জানি না, আমি অনেক রিসার্চ করেছি। এইটা হচ্ছে আমাদের মিডিয়া স্টুডিওতে হচ্ছে এটা কমপ্লিটলি একটা চ্যাট ইন্টারফেস, ওকে, জাস্ট লাইক চ্যাট জিপিটি। কিন্তু মানে এটার পাওয়ার হচ্ছে, আপনি এখানে যদি 1 ঘন্টার একটা সিনেমা বানাতে চান, এ প্ল্যান করে দেবে, প্রত্যেকটা সিন প্ল্যান করবে, প্রত্যেকটা মুভমেন্ট প্ল্যান করবে, প্রত্যেকটা কি বলবো, যেটাকে চিত্রনাট্য নাকি ওই যে মানে স্ক্রিপ্ট যেটাকে বলা হয়, এরকম প্ল্যান করে দেবে যে গোটা সিনেমাটা কিন্তু বানিয়ে দিতে পারবে। এটা মানে টাইম সাপেক্ষ। এটা আমি যদি একটা ইমিডিয়েট একটা বলি যে আমাকে 10 মিনিটের একটা অ্যাড ভিডিও বানিয়ে দাও, ইট উইল টেক সাম টাইম অ্যারাউন্ড 30 মিনিটস লাইক দ্যাট। আমি তাই জন্য এটা ইমিডিয়েটলি দেখাতে পারবো না। বাট আপনাকে জাস্ট আমি দেখাচ্ছি, আমরা একটা সৌদির একটা ফ্যাক্টরির জন্য টেস্ট করেছিলাম এখানে। তো আমি জানি না এটা এই কলটাতে কতটা ইয়ে হবে, মানে জিনিসটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আলটিমেট প্রোডাক্টটা ছিল, একটা রিলস। Okay. স্যার So সাউন্ডটা শোনা basically you যাচ্ছে? can also produce, but how many videos you can produce within that subscription? মানে এই লিমিটেড সাবস্ক্রিপশনের মধ্যে কটা হ্যাঁ, ভিডিও?
লিমিটেড স্যার, যেটা একদম লোয়েস্ট প্ল্যান, সেখানে আপনি 5টা থেকে 6টা ভিডিও প্রডিউস করতে মোর পারবেন দেন উইথ এনাফ, হাইয়েস্ট কোয়ালিটি। হ্যাঁ, হাইয়েস্ট কোয়ালিটি। মোর এবং দেন এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ, আর আপনি যদি হায়ার প্ল্যানে যান, এজেন্সি প্ল্যান বা এন্টারপ্রাইজ প্ল্যান, সেখানে তো আনলিমিটেড, মানে এখানে আমাদের ক্রেডিটস ইয়ে করা যাবে, কেনা যাবে আর কি, যে কোনো টাইমে ক্রেডিটস নিয়ে। মোর দেন এনাফ, ঠিক আছে, এটা খুবই ভালো, খুবই ভালো হয়েছে। আমি লোকজন দেখলো, আমি বাইরে একটা জিনিস আমি বলি, আজকালকার দিনে কিন্তু ওইসব লোকে না, মানে এত ভিডিও দেখে দেখে এমন অবস্থা হয়ে গেছে, লাস্ট 10 বছরে মানুষের একটা বিশাল ট্রান্সফরমেশন এসেছে। এখন আমার যে কোনো ক্লায়েন্টই হোক না কেন, আমি বলি ভাই ভিডিও না করলে হবে না। আগে এইসব মার্কেটিং হোয়াইট পেপার হ্যান ত্যান করা হতো, ইট ডাজন্ট ওয়ার্ক। ভিডিও ওয়ার্কস মাচ বেটার ইন মার্কেটিং, দের নো ডাউট অ্যাবাউট ইট। আমি নিজেই তো এটা দেখেছি, আমি যতই লিখি না কেন, আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলোর থ্রু দিয়ে আমি মেসেজটা ক্যারি করতে পারি, which is unfortunate, but that is the rules of the, I mean, that's what that it's emerging as the only solution. আর হুম। মানে এই যে আমরা যে এত সাইকোগ্রাফিক টার্গেট করলাম, এত রিসার্চ করলাম, এই যে ভিডিওটা বানাচ্ছে ওই রিসার্চটার উপরে, যে তুমি যে মানে পুরো সেই রিসার্চটা করে ওই স্ক্রিপ্টটা লিখছে, ওই ভিডিওটা পুরো বানিয়ে দিচ্ছে। একদম ওকে বলছে যে তুমি এই স্ক্রিপ্টটা লেখো, এই কথাগুলো বলো, তাহলে যে রিসার্চটা আমরা করেছি সেটার সঙ্গে রিলেট করবে, এবং তুমি যে ভিডিওটা যখন পুরো মানে পাবলিশ করবে সোশ্যাল মিডিয়াতে, তখন বিট একদম অর্গানিক, তো এর রিচটা অনেক বেশি হবে। হুম। আনলেস একটা সিম্পল একটা, আমি ইমাজিনারি একটা কনসেপ্ট ভিডিও বানিয়ে দিয়েছি, তো ওইটা আর কি। তো এখানে চান্সেস অফ, মানে কি বলবো, এরার চান্সেস, রিস্ক অফ ইউনো স্পেন্ডিং দ্য মানি, এটা অনেকটা কমে যাচ্ছে। আমি একবারও বলবো না যে 100% কমে যাবো, কারণ এআই এত রিসার্চ করেও হয়তো যে ভিডিও বানালো, সেটা হয়তো হতে পারে কোনো একটা জায়গাতে ওই পার্টিকুলার ভিডিওটা, সেটা হয়তো অত ভিউজ পেলো না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পাচ্ছি যে না, এটা মানে কাজ করছে, কারণ যে কটা লোকের সাথে আমরা কাজ করছি তারা বলছে যে না, উই উইল ইউজ ইট। তো এটাই আমাদের একটা সাকসেস এই মুহূর্তে। আর আরো একটা কথা আমি আবার বলছি, এই যে পার্টিকুলার ইন্টারফেসটা আমরা এখনকার অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, লাইক ক্যাপকাট থেকে শুরু করে অনেক, সেগুলো কিছুটা টেকনিক্যাল, মানে আপনাকে ভিডিও এডিটিং এর ব্যাপারে কিছু কিছু জানতে হবে, কিন্তু আমাদের এখানে জাস্ট সিম্পল না, মানে ইংলিশ পুরো চ্যাট। টেক্সট ড্রিভেন ভিডিও না, এটা ভিডিও এডিটিং এর ব্যাপারে না জেনে করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি লুক, আমি এটাই সবচেয়ে বড় কথা, যারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে অনেকে লোকজন ছোট ছোট ব্যবসা করে, সবাই আমার কাছে আসে, স্যার কি করবো আমি বলছি ডিজিটাল মার্কেটিং তো করে তো লাভই নেই, কারণ বেসিক্যালি যে ওরা তো জানিই না, কলকাতায় যে কটা ছেলে পেলে ডিজিটাল মার্কেটিং করছে, মাই এক্সপিরিয়েন্স দে নো নাথিং। এর থেকে এই অটোমেটেড তোমরা যে এআই টুল গুলো থ্রু দিয়ে করছো, বিকজ এআই ইজ টেকিং কেয়ার অফ দ্যাট নলেজ, নাও আই ক্যান টেল দেম যে না ঠিক আছে, এটা করতে পারো একজন। আর এবার আসছে একটু লিটল বিট মেজারমেন্টের কথাতে, যেটা অনেকে কমপ্লেন করতো যে আদেও আমি এই যে ভিডিওটা পাবলিশ করলাম, এখান থেকে আমার কি আরওআই আসছে, আমি এখানে যেটাই আমি সাবস্ক্রিপশন ফিস দিলাম। এবার মোস্ট অফ দ্য টাইমে একটা ওই গুগল অ্যানালিটিক্স থেকে যেটা সবাই করতো, ওখান থেকে একটা রিপোর্ট এক্সপোর্ট করে সেখানে প্রচুর চার্টস, গ্রাফ, মানে কমপ্লিট একটা টেকনিক্যাল রিপোর্ট তাকে দিয়ে দেবো। তো সে মানে যে রেস্টুরেন্টের ওনার, সে রেস্টুরেন্ট বিজনেস খুব ভালো করে চেনে, কি তার বিউটি পার্লারের বিজনেস খুব ভালো করে চেনে, তো তাকে যদি একটা গুগল অ্যানালিটিক্স এর অত মানে ওইরকম স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আপনি দেন, সে বুঝতে পারবে, মানে সে ইন্টারেস্টই পাবে না, ঠিক আছে? তো তাই জন্য এখানে আমাদের যে আমরা যে রিপোর্ট জেনারেট করি, সেটা একদম প্লেন অ্যান্ড সিম্পল ইংলিশে এক্সপ্লেন করা থাকে, যে এত তোমার ভিউজ এসছে, এখান থেকে এতগুলো ক্লিকস হয়েছে, এখান থেকে এতগুলো কনভার্সন হয়েছে, এইভাবে জিনিসটা। তো মানে দেখুন, আমার মাও এখন চ্যাট জিপিটি ইউজ করছে, তো সেক্ষেত্রে মানে আমার মা সাহিত্যের মানুষ, তো সেও চ্যাট জিপিটি ইউজ করতে জানে কিভাবে। তো আমরা এটাই বলতে, মানে আমাদের এটাই টার্গেট, যে যে কোনো নন টেকনিক্যাল পার্সন, ইভেন তাকে কম্পিউটার কেন, মার্কেটিং জার্গনস কিচ্ছু জানতে হবে না, শুধু যদি ইংলিশে বা ইভেন বাংলাতে বা যে কোনো তার ল্যাঙ্গুয়েজ যদি লিখতে পারে, ঠিকঠাক বোঝাতে পারে যে কি করতে চাইছে, তাহলেই হবে। এটাই আমাদের মানে মেন পিচ আর কি, টু অল বিজনেসেস। Well, this is good. মানে So if এই পডকাস্ট, এই শর্ট পডকাস্টে খুবই কম দেখাতে পারলাম, বাট দিস ইজ না, আই দিস মিন ইজ দ্য বিগিনিং, মোর পিপল দ্যান দ্যাট। ফোকাস, যারা যারা ওদেরকে এক্সপোর্ট, দেখো হান্টার করতে হবে, পুরো ব্যাপারটা হচ্ছে যে পিপল আর টু বি হান্টার, যেটা তোমার এটাকে নিয়ে তাদের শিখতে হবে, শিখে আরো বেশি এক্সপোর্ট করতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক আউট, রাইট?
হ্যাঁ। আর মানে অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি আর মানে একটা জিনিসই বলবো এখানে। আহ, আমরা আমাদের নিজস্ব জিপিইউ ফার্ম রেডি করে ফেলেছি। হ্যাঁ, যেখানে তুমি মানে এখন এটা এটা কোথা থেকে চালাচ্ছ, এডাব্লিউএস থেকে না নিজেদের জিপিইউ ফার্ম থেকে? না, না, আমাদের যে হোস্ট মানে অ্যাপ্লিকেশনটা চলছে এটা গুগল ক্লাউড থেকে। তো এটা জিসিপি তে চালাচ্ছ? জিসিপি তে চলছে, কিন্তু যে জেনারেশনস এর জন্য যে ওপেন সোর্স মডেলস গুলো যখন মানে অন দা ফ্লাই ডিপ্লয় হচ্ছে সেখান থেকে জেনারেট করছে, এটা আমাদের নিজস্ব জিপিইউ। আমরা প্রথমে আমাদের একটা হোম সেট আপ ছিল, ওখানে 10-12টা ওই 50-90 জিপিইউ কে হোম নেটওয়ার্কে লাগিয়ে সেখান থেকে মানে স্ট্যাটিক আইপি দিয়ে আমরা এই করেছিলাম। কাজগুলো এখন কি তুমি নিজেই করো? তুমি তো তোমার হার্ডওয়্যারের হাতও খুব ভালো, এগুলো তুমি নিজেই সেট আপ করেছিলে? আম, না, ওই অ্যাসেম্বল গুলো আমি করতে পারবো না, তবে নেটওয়ার্ক আর ওইখানে যে রাউটার মানে ওই স্ট্যাটিক আইপি এন্ড অল, সেখান থেকে যে নেম সার্ভার কনফিগারেশনস, তারপর ডিএনএস কনফিগারেশনস, কুবারনেটিস ডিপ্লয়মেন্ট, ওই জিপিইউ পডস গুলোকে ঠিকঠাক করে শিডিউল করা, এগুলো আমার করা। না, এইটা কারণ অ্যাকচুয়ালি আই আই রিয়েলি অ্যাপ্লড ইউ, কারণ অধিকাংশ যারা চাকরি করতে গেছে না সফটওয়্যারে, তারা আইদার শুধু একটা নেটওয়ার্কিং করতে পারে, নাই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ওইটুকুই করতে পারে, নাই ডেভঅপস করতে পারে, নাই হয়তো শুধুমাত্র ইউআই করতে পারে। এই যে তোমার মধ্যে আমি যেটা দেখছি যে তুমি 10টা স্কিল শিখেছো, বিকজ ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার হতে গেলে যেটা হ্যাঁ, বলি যে সফটওয়্যার স্কিল, সেটা আবার কি জিনিস তোমার কাছে? আরে আমার যেটুকু বিজনেসের জন্য লাগবে সেটাই স্কিল। আই ডোন্ট কেয়ার আমি ওয়েদার হ্যাঁ, আমি লার্ন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অর ক্লাউড কনফিগারেশন, বিকজ আমি তো কারো চাকরি করতে যাচ্ছি না, আমার বিজনেসের জন্য লাগবে, মানে আমাকে শিখতে হবে, and I have to deliver। এটা ছাড়া কিন্তু এন্টারপ্রেনারশিপ হয় না। আজকে যে ইন্ডিয়াতে মানে এই হাইটেক এন্টারপ্রেনারশিপ হচ্ছে, কিন্তু কম হচ্ছে, হয়তো তোমার মতো কিছু ছেলে আছে বলে হচ্ছে, কিন্তু যারা করেছে তাদের মধ্যে তোমার এই ট্রেডটা খুব কমন, বিকজ মেনি পিপল ওয়ান্ট টু কাম টু এন্টারপ্রেনারশিপ, এন্ড আই এম টেলিং দেম বেসিক্যালি তোমার সেখানে মাল্টিটিউড অফ A to Z স্কিল থাকা চাই, আদারওয়াইজ ইটস নট গোইং টু হ্যাপেন। আর স্যার আমরা শুরু করি দুজন মিলে, আমি আর আমার কোফাউন্ডার দুজন। হ্যাঁ, আর এখন আর দুজনকে নেওয়া হয়েছে, একজন সেলস, দুবাইয়ে সেলস দেখে, ও ডোর টু ডোর মার্কেট মানে ইয়েতে যায় লিড জেনারেশন করবার পরে, ওটা পুরোপুরি সেলস। আর একজন একটা মানে আমাকে একটা মানে কি বলবো হ্যান্ডি ফুল স্ট্যাক ডেভেলপারকে নিতে হয়েছে। এছাড়া যে গোটা পুরো মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ব্যাক এন্ড, এটা মাইক্রো সার্ভিস, আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে বানিয়েছি। অন্তত পক্ষে এখানে 21টা মাইক্রো সার্ভিস আছে। তো এই পুরো যে অর্কেস্ট্রেশনটা হয়, এটা পুরোই আমরা দুজনেই করেছি। আমি আর আমার কোফাউন্ডার দুজনেই টেকনিক্যাল মানুষ। আর আমার যে কোফাউন্ডার, তার সঙ্গে আমার ফ্রিকোয়েন্সি খুব ম্যাচ করে গেছে। সেওই আমার মতো ছোটবেলা থেকে ওই ড্রোন নিয়ে কাজ করেছে, এমবেডেড মানে সিস্টেম নিয়ে কাজ দুজনেই করেছে। হ্যান্ডস অন, সো আই থিঙ্ক ইউ আর হ্যাভিং এ ফান টাইম। ইটস এ গুড থিং ইন স্টার্টআপ, বিকজ দের ইজ নো পলিটিক্স, দের ইজ অনলি দ্য প্লেজার অফ ক্রিয়েশন। কোনো একদম স্যার, পলিটিক্স নেই, একদম। শুধু দুজনে মিলে একসাথে কাজ করে ক্রিয়েট করেন। দিস আই লাভ স্টার্ট অফ দিস থিংস লাইক দিস। ঠিক আছে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, পরে আরেকটা দিন হয়তো তোমায় ডাকবো, বিকজ আই থিঙ্ক দিস ইজ ফ্যাসিনেটিং। And thank you for your success, because তোমার মতো ছেলে বাংলায় খুব কম জন্মায় আজকাল, and that is what I was trying to make sure that না, more people না, like না you স্যার, come out. বাংলা তো স্যার ভালো ছেলে আছে, তবে ওই আর কি একটু যা হয় আর কি গাইডেন্সের অভাব। আমি না, লাকিলি পেয়ে গাইডেন্সের অভাব না, গিয়েছিলাম। সেটাই আমি জীবন জীবিকাতে ছোটবেলা থেকে দেওয়ার চেষ্টা করছি। মানে ছোটবেলা থেকে ওই এমএমএসসি বিএড ছাড়া এদের মাথায় আর কিছু ঢোকে না, উইচ ইজ অ্যাবসলিউটলি ডিজাস্টার টোটালি। মানে তুমি নিজে শিক্ষক ফ্যামিলির ছেলে, ইউ নো লাইক হাউ ওয়াজ ইউর এনভায়রনমেন্ট অ্যারাউন্ড, রাইট? একদম, আমি একদম, শিক্ষক একদম, ফ্যামিলি থেকে কিন্তু এসেছি, আমি জানি আমার আশেপাশে এনভায়রনমেন্ট কি ছিল। নো অ্যাসপিরেশন, নাথিং। ওই বড় জোর একটু নিট দিয়ে ডাক্তারি চেষ্টা করবে, একটু ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, আর ওইভাবে হয় না। একটা ইঞ্জিনিয়ারিং পড়ে 2-4 বছর ইঞ্জিনিয়ারিং এ তুমি কি শিখবে? ঘন্টা শিখবে, কিছু শিখবে না। মানে তোমাকে আমি যদি যদি ওই এন্টারপ্রেনার হতে টাইমের, হয়। হ্যাঁ, আমি যদি ওই টাইমের কথা বলি, ওটা আরেকটা পডকাস্ট হয়ে যাবে। আমি আমাদের বাড়ির কাছে একটা ইলেকট্রনিক্স এর দোকান ছিল, ওইখানে গিয়ে বসে থাকতাম, দেখতাম কি করছে না করছে। এক্ষেত্রে আমার মায়ের সাপোর্টটা বিশাল ছিল, বলতেই হবে। মা স্কুল টিচার হলেও মায়ের সাপোর্টটা বিশাল ছিল, যে হ্যাঁ ও যা করছে করতে দাও, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, না না, এটা তো তো একটা ভালো না? আমারও ধরো বাবা মা দুজনে শিক্ষক, আমার মাও ফিজিক্সের শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন, তো ওই জন্য আমরা ফরচুনেট কি আমাদের বাবা মা আমাদের উপর এগুলোকে শিক্ষাটাকে চাপিয়ে দেননি, কারণ আমার মা বরাবর বলতেন শিক্ষা কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। See, that is the একদম, difference একদম between an স্যার। educated mom versus non-educated mom। এই যে তুমি বললে, এটা যে কত ইম্পর্টেন্ট আমি বোঝাতে পারবো না, কারণ আমি হাজার হাজার মায়ের চিঠি পাই, তো আমি মন্তব্য পাই ফেসবুকে, সব অশিক্ষিত, বলে লাভ নেই। তাদের ধারণা কোনো একটা ছেলের উপর চাপিয়ে দিলে, মানে আমি খুব ওপেন ব্ল্যান্ডলি বলি, নাহলে তো শিখবে না, মাথায় গিয়ে না লাগলে তো শিখতে পারবে না। এদের ধারণা একটা বাচ্চাকে একটা কিছু একটা টিচার দিয়ে ফোর্স করবে, একটা কোথাও ভর্তি করে দেবে, হয়ে যাবে ব্যাপারটা। এই বাচ্চার যে একটা ইন্টারেস্ট জানার জায়গা দরকার, তাকে যে একটা ভালোবেসে বাঁচতে হবে, তার যে ডোপামিন দরকার সেই কাজটা করার সময়,
সেটা না হলে তো হবে এক্স্যাক্টলি। না। আমার মা আর বুঝতেন, তোমার মা বুঝতেন বলে আমরা এদিকে এই জায়গায় এসেছি। বাকি যে ছেলেগুলোকে ভাবো যে তার মা একদম মুখে থুতু থুতু মানে খাওয়াবে সেটাও ঠুসে খাওয়াবে, পড়াবে সেটাও ঠুসে খাওয়াবে, ডিগ্রি করাবে সেটাও ঠুসে ডিগ্রি করাবে, এই যে করছেন তো একটা ডেঞ্জারাস ব্যাপার না? অধিকাংশ ছেলে মেয়ে তারপর ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে, গাধা তৈরি হচ্ছে, কি করবে এরপর? তারপর তো হবে না। এই বিষয়ে অ্যানালিসিস করে বলতে গেলে সেই ব্রিটিশ আমলে ফিরে যেতে হয়। ও আগেন এটা মানে এই না প্রচন্ড না, বড় টপিক। ব্রিটিশ না, এটা বামফ্রন্ট আসার পর থেকে আরো ডেঞ্জারাস হয়ে গেছে, সিপিএম আসার পর থেকে আরো ডেঞ্জারাস। বেসিক্যালি যেটা হয়ে গেছে এটা পলিটিক্যাল কথাবার্তা, বাট সি উই হ্যাভ টু স্পিক হোয়াট ইজ এ হোয়াট ইজ এক্স, আদারওয়াইজ থিংস উইল নট চেঞ্জ। কারণ আগে তো দেখতাম ছেলে পেলে খেলাধুলা করতে 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 আসলে ইন্ডাস্ট্রি না হওয়ার পরে ছেলে পেলে একদম খুব মানে অধিকাংশ ছেলে পেলে একদম খেলাধুলা বন্ধ করে শুধু 7-8টা করে টিউশনি করছে। এই কালচারটা এলো কোত্থেকে? তো আমি তো দেখছি চোখের সামনে, আমার সামনে তৈরি হচ্ছে, রাইট? তো সিপিএম আমলে কেন তৈরি হলো? কারণ হচ্ছে যে একটা ছেলে কোন রকমের একটা এমএসসি বিএড একটা ভালো রেজাল্ট করলে একটা স্কুলে চাকরি পেয়ে যেত, ফলে একটা যে অন্যরকম অ্যাসপিরেশন দরকার হবে সেটা তৈরি হলো না। এখন তো দেখছি যে স্কুলের চাকরি দিতে পারছে না, কারণ ধার করে কত স্কুলের চাকরি। তো যাক, এগুলো পরের ব্যাপার, বাট দ্য ফ্যাক্ট ইজ বাঙালির হ্যাঁ, তো যে হয়ে যাচ্ছে দেয়ালে পিঠ থেকে গেছে। এখন দেখো নতুন দুন আসছে বাংলায়, তাদেরকে যদি চাকরি পেতে হয় তাদের নতুন নতুন অনেক স্কিল শিখতে হবে। আর এই নতুন নতুন স্কিল গুলো শিখতে গেলে এগুলো skill না শিখলে হবে না। বাংলায় চাকরি আসলেও সেগুলো বিহারি, উড়িয়া, আসামিয়াজরা পাবে, ইউপির লোকজন পাবে, বাঙালি পাবে না, এই যদি স্কিল গুলো না শিখে। সোজা কথা। হ্যাঁ স্কিল, হ্যাঁ মানে কোনো উপায় নেই এই মুহূর্তে। অর্ধেক জিনিস তো এআই অটোমেট করবে। আম, অনেকে এখন রেজিস্ট করছে, বলছে যে না হিউম্যান ব্যাপারটা লাগবে। এখনো প্রোগ্রামিং ঠিকঠাক করতে পারছে। কিছুদিন আগে একজন আইআইটি প্রফেসর, চেন্নাই প্রবাবলি, আইআইটি মাদ্রাস, উনি বলছেন যে হ্যালোসিনেট করছে, এ করছে। তো তর্ক করা ওগুলো ঠিক না, আগে উনি আমার ছিল, থেকে অনেক, হ্যাঁ ওগুলো আগে অনেক ছিল। এইসব, কারেন্টলি হ্যাঁ এআই হ্যালুসিনেশনের রেট মানুষের হ্যালুসিনেশনের থেকে অনেক কম। হ্যাঁ এরা হচ্ছে ওই আর কি হিউম্যান রেজিস্ট করছে হ্যালুসিনেশন আরো ব্যাপারটা। ডেঞ্জারাস লেভেলে। মানে আমি তো পাই ধরো প্রচুর আমার কাছে আসে, কেউ হিন্দুত্ববাদের ভক্ত, কেউ ইসলামিস্টের ভক্ত, কেউ বামপন্থী ভক্ত, তাদের হ্যালুসিনেশন লেভেল এআইও তাদেরকে হ্যালুসিনেশনে হারাতে পারবে না। এখানে গ্যারান্টি, টোটালি হ্যালুসিনেটিং, বিভিন্ন আইডিওলজিতে বিশ্বাস করে টোটালি হ্যালুসিনেট, সবসময় হ্যালুসিনেট করতে। কি ডেঞ্জারাস সব লোকজন তৈরি হচ্ছে, তো তার থেকে এআই ভালো। চল। হ্যাঁ তার থেকে আম, মানে ওটাই আর কি। হ্যাঁ এটা বলেই ইয়ে করা উচিত। আর আমি একটা জিনিসই বলবো, এটা হয়তো আশা করি সবকিছু পাল্টাবে। আহ, সবার জন্য শুভেচ্ছা রইলো। আর ওই একটা মেসেজ আমি সবাইকে দেবো, মানে এমব্রেস দ্য টেকনোলজি অ্যান্ড হ্যাঁ ঠিক। নিজে নিজে অনলাইন। আমি আমার মানে আমার দুই ছেলে মেয়ে আছে, তারা অনেক ছোট এই মুহূর্তে। এখন যা খুশি করছে করুক, কিন্তু আমার একটা বোধহয় টার্গেট আমি নেব, যে ওরা যখন ওই প্রাইমারি স্কুল থেকে একটু হায়ার ক্লাসে উঠবে, আমি কোনো না কোনো স্কিল লেভেল কিছু শেখানোর কথা বলবোই। এবার ওদের ওপর ডিপেন্ড করছে। না না, এটা আমি ওদের আমার ছেলের ক্ষেত্রেও করেছি, এবং আমার কাছেও কোনো ফিজিক্স ম্যাথসের প্রবলেম নিয়ে আসলে আমি বলতাম যে তুই নিজে ইউটিউব ভিডিও দেখে শেখ, যদি না পারিস তো তবে আমার কাছে আসবি, যা শিখবি শিখবি নিজে একদম শিখ। আই হ্যাভ নেভার একদম টট মাই সান যে আমি তোকে কিছু শেখাবো না, তোকে নিজেকে শিখতে হবে। একদম একদম মানে এই সেলফ লার্নিংটা যে কতটা ইম্পর্টেন্ট বলতে গেলে, আমরা যে সময় শিখেছি ওই সময় অত ইন্টারনেট ভিডিও ছিল না, অত ইন্টারনেট ডকুমেন্টেশনও ছিল না। আমাদের বই পড়ে পড়ে করতে হয়েছে। কিন্তু পরে যখন আমি তো ইন্টারনেট একই পেয়েছি, একই আমি জানি যে যদি ইনিশিয়ালি হয়তো কেউ কম মার্কস পেতে পারে, কিন্তু ওভার দ্য টাইম তার যে কনফিডেন্স বিল্ড করবে, লাইফটা ম্যারাথনে সে জিতবে। তো শর্ট স্প্রিন্টে না কয়েকটাতে কম আমি মার্কস পেলে। স্যার আমি সবাইকে এই কথা বলি, আমি স্টুডেন্ট হিসাবে হ্যাঁ, কিন্তু এই স্টুডিয়াস যে ছিলাম কথাটা না। তুমি আর আমি বলছি না, আমি বাংলায় গিয়ে তো ফেব্রুয়ারি মাসেও দেখলাম সব ছেলেরা আরাম করে টিউশন নিচ্ছে। আমি একদিক থেকে বলছি আমার ভিডিও দেখছে, আবার টিউশনিও নিচ্ছে, বুঝতেই পারছে না যে কেন টিউশনিটা ছাড়তে হবে। কি বলবে তুমি? টিউশন, হ্যাঁ টিউশন একটা কালচার এটার জন্য ওপেন যে বলা এদের যায়। অ্যাটিটিউড ধ্বংস হয়ে যাচ্ছে, এদের যে ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, এরা যে মানসিক বিকলাঙ্গ তৈরি হচ্ছে, সেইটা নিয়ে এদের কোনো ইয়েই নেই। এই যে মানসিক, তো এটা তো একটা মানে আজকে এআই এর যুগে মানুষের মাথাটা তো না চললে হবে না রে বাবা। এই তো এবার তুমি যদি মানসিক পঙ্গু হয়ে যাও, বিকলাঙ্গ হয়ে যাও, আগে তাও মানসিক বিকলাঙ্গ হয়ে একটা ক্লার্কের কাজ করতে পারতো, একটা আইটি কুলিগিরির কাজ করতে পারতো, একটু অল্প একটু শিখে। আজকে তো সেই স্কোপটাও নেই এআই পেশার্স, রাইট? এই যে একদমই এতগুলো ঠিক পশ্চিমবঙ্গ কথা। থেকে মানে মানসিক বিকলাঙ্গ বেরোচ্ছে পশ্চিমবঙ্গের টিউশনি ফ্যাক্টরি থেকে, এদের আগে তার একটা স্কোপ ছিল, একটু একটু প্রোগ্রামিং শিখে এই শিখে একটা কিছু হতো। এখন তো সেটাও হবে না। ইটস ভেরি ব্রুটাল ওয়ার্ল্ড ডোমেন একটা। ডোমেন ডোমেন নলেজ নিতে হবে, ডোমেন নলেজ মানে। হবে না, এখন তো কিছু শিকারি হান্টার না হলে, সেলফ স্টাডি না করলে কি করে করবে? আমি তো রিয়েলি বুঝতে পারছি না, বাবা মা বুঝতে পারছি না, কারণ তাদের সেই এটা। ঠিক আছে, চলো, ওকে, বাই বাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর চলো।